পরদিন সকালে সাদ এলো, একা এলো না, ওর মা রোমেলা এলো। শোভা যা ভাবার ভেবে নিয়েছে, ওনাদের খুব আপ্যায়ন করলো। সাহেবদের মেহমানরা সবাই ব্রেকফাস্টের পরে চলে গিয়েছিল, শুধু সাইফের মা বাবা সাইফ মিলি রয়ে গেল, মূলত সাদের জন্যে। আর সাহেবদের বাসাও বেশি দূর নয়, পাশের এলাকা। যাই হোক, চা নাস্তা সহ অন্যান্য খাবার ওদেরকে দেওয়া হলো। সাদ মনে মনে বেজায় খুশি, পরিস্থিতি ঠিকই আছে। রোমেলা শোবার কাছে গেলেন। শোভা খুব ইতস্তত বোধ করলো, ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল। স্বামী সন্তানের করা অন্যায় ব্যবহারের জন্য ক্ষমা চাইল। শোভা মা, তুমি ওনাকে মাফ করে দিও। তুমি মাফ না করলে আল্লাহ ওনাকে মাফ করবে না। আমি ওনাকে মাফ করে দিয়েছি আন্টি। আন্টি বলো না, আমাকে একবার মা বলে ডেকো তুমি। পুত্রবধূ সুখ তো কপালে জুটিনি, তোমার মতো ভালো একটা মেয়েকে হারাতে চাই না। শোভা চুপ করে রইল। রোমেলা ইতস্তত করে বলল, আমি আমার নাতি নাতিদের দেখতে পারি? কেন নয়? আপনি তো কোনো কিছু করেননি। বিশ্বাস করো মা, সংসারে আমি শুধু একটা কাঠের পুতুল, যার কোনো দাম নেই। আমি কখনো এই অন্যায়টা মেনে নিতাম না। ছেলেকে নিয়ে কত শত স্বপ্ন বুনেছিলাম, ভাবিনি এমন হবে। রাফা তুতুলকে শোভা নিয়ে আসলো। রোমেলা শিশু দুটির দিকে তাকিয়ে চোখ মুছতো। জ্বরে নিল বুকের মধ্যে তার নাতি নাতনি, তার বংশের প্রদীপ। রাফু মাকে জিজ্ঞেস করলো, ওকে আম্মু, তোমার দাদুমা? আমাদেরও দাদুমা আছে। উনি তোমাদের দাদুমা, সালাম দাও। তুই ভাই বোন রোমেলাকে সালাম দিল। উনি মিষ্টি এসে উত্তর দিলেন, তারপর ওদের হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন। সবাই অবাক হয়ে বলল, কিসের কাগজ এটা? একটা চেক মা। চেক? কিসের চেক? আসলে আমার কিছু টাকা আছে ব্যাংকে, সেগুলো আমি আমার নাতি নাতনিদের দিতে চাই। ওসব লাগবে না, আপনি এটা ফিরিয়ে নিন। এরকম বলো না, আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারি না, তাই এটা তোমায় রাখতে হবে। আমি টাকা নিতে চাচ্ছি না। জানি কেন নিতে চাচ্ছ না। শোভা চকিতে তাকালো। রোমেলা মৃদু এসে বলল, ওটা সাদ বা ওর বাবার টাকার অংশ নয়, এটা আমার বাপের বাড়ির টাকা। অঙ্কটা মোটামুটি। আমার আর কদিন, টাকাগুলো এমনিতেই পরে থাকবে ব্যাংকে। কিন্তু কোনো কিন্তু করো না মা। কেউ না জানলো আমি জানি তুমি আমার ছেলের কাছে কখনই ফিরে যাবে না। যদি ছেলেটা আশা নিয়ে এসেছে, এখন তুমি যদি আমার মতামত জানতে চাও, তাহলে আমিও বলবো ওর কাছে ফিরে না যাওয়াটাই ভালো। সুভা রুমালের কথা অবাক হলো। বলে, এটা ভালো, শাশুড়ি হিসেবে মন্দ ছিল না, কিন্তু ভাগ্য তাদের এক হতে দেয়নি। একটা দীর্ঘশ্বাস ফেললো শোভা। রুমেলা, রাফু আর তুতুলের সাথে জমি আড্ডা দিচ্ছে। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে বুকের ভেতর পাথর চাপা দিয়ে রেখেছেন। এই কষ্ট কাকে দেখানোর নয়, বোঝানোর নয়। সাত বসার ঘরে ওর মনটা বড্ড উসকুস করছে। শোভা রুমালার জন্য চা নিয়ে এলো। ঘরে এসে রুমালা হাতে চায়ের কাপ দিল। রুমালা হাসলো, চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমার ছেলেটা খুব খারাপ, তাই না? হয়তো। ওর কিন্তু এমন হবার কথা ছিল না। মূলত পূর্ব শত্রুতার জন্যই সাদের বাবার মনে একটা বিদ্বেষ তৈরি হয়েছিল। জানি না কি থেকে কি হয়ে গেল। এসব কথা থাক। শোভা, তুমি কি আবার বিয়ে করবে? ও চমকে উঠে বলল, কখনোই না। জীবনটাকে আরেকটা সুযোগ দিতে পারবে না? কখনোই না। যে সুযোগটা দিয়েছে সেটাই অনেক, এর বেশি কিছু চাই না। তোমার তো একটা কাদের খুব প্রয়োজন। স্বামী ছাড়া নারীরা দুর্বল নয়। দ্বিতীয় পুরুষ কখনই আসবে না আমার জীবনে। এভাবে বেশ কিছুক্ষণ কথা হলো দুজনের মধ্যে। এমন ভালো মহিলাটাকে সাত কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইতে পারে? স্বার্থপর একটা। এভাবে দুপুর হয়ে গেল। সবাই শান্ত মেজাজে সবাইকে খাবার সাফ করে দিল। অথবা যখন সেই সময়টা এলো, তখন সাত জিজ্ঞেস করলো, কি ঠিক করলে শোভা? কিসের কথা বলছেন? আমাদের ছোট্ট সংসার? ও, তুমি কি বলো? এমন হবে না। কেন? কারণ আমি আপনার সাথে যাচ্ছি না। সাদেক কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। কি বলছে শোভা? যাবে না? ওর সাথে সংসার করবে না? কি বলতে চাইছো তুমি? উত্তেজিত হবেন না। হওয়াটা কি অস্বাভাবিক নয়? জানি না, তবে এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আমি আপনার কাছে ফিরে না গেলে কি হবে। বুঝতে পারছি না। ওয়েল, বোঝার দরকার নেই, কারণ আপনার সেই বোধ এখনো হয়নি। তুমি কিন্তু হেয়ালি করছো। হেয়ালি আমি করছি না। আপনি পুতুল খেলা খেলছেন। কি করেছি আমি? ডিভোর্স হয়ে যাওয়া সত্ত্বেও আপনি কি করে ভাবলেন আমি আপনার কাছে ফিরে যাব? মানে, বুদ্ধি লোপ পেয়েছে আপনার? শোভা, শুনুন, মানছি আপনার সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু ডিভোর্স মানে বুঝেন তো, আমাদের আর একসাথে থাকা সম্ভব নয়। তুমি আমাকে ভালোবাসো না? না। যে ছেলে নিজের গর্ভধারিণী মাকে একটু সুখের জন্য বৃদ্ধাশ্রমে পাঠাতে চায়, সেই কাপুরুষকে আমি চাই না। স্যার ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ইসলামী শরীয়ত মতে আমি যদি আপনার কাছে ফিরে যাই, তাহলে আমাকে আরেকটা লোকের সাথে বিয়ে করে ঘর করতে হবে। সে লোকের সাথে যদি আমার ডিভোর্স হয়ে যায়, তাহলে আপনাকে আমি বিয়ে করতে পারবো। তো আপনি কি এটা চান? সবার মুখে রহস্য খেলা করছে। অসম্ভব শীতল গলায়, দারুণ একটা ডিসিশন। এটা বাদ দিন। আমি যদি আপনার কাছে ফিরে যাই, তাহলে আমার আত্মসম্মান খর্ব হবে। সারা জীবন আপনার কাছে ছোট হয়ে থাকতে আমি পারবো না। আপনি বলুন, মেয়েদের আত্মসম্মান কি এতই ঠুনকো? তাতে কি আসে যায়? আমাকে দেওয়া শাস্তিগুলোর কথা মনে করুন। আপনি কি কি করেছিলেন? সাত প্রথম থেকে করা সব অন্যের কথা মনে করার চেষ্টা করলো। যেদিন অফিসে ফোন করে শোভা ওকে বাবা হওয়ার খবরটা দিয়েছিল, তারপর ও কি বলেছিল? এক বাক্যে সন্তানদের বাবার পরিচয় অস্বীকার করেছিল। টিনের মতো সুন্দরী মেয়ের লোভে পড়ে ওকে বিয়ে করেছিল।
এমনকি মৃত্যুপ্রায় শোভাকে হসপিটালে দেখতে পর্যন্ত আসেনি। পথে ঘাটে কত শত লোক শোভাকে নিয়ে ঠাট্টা করত। রমজান সাহেব শাফিন ওর পায়ে পর্যন্ত ধরতে রাজি ছিল, কিন্তু ও ফেরেনি। সমাজে ওদের অবস্থান এতটা নেমে গিয়েছিল যাতে করে কেউ ওদের সাহায্যে এগিয়ে আসেনি। একদিন ফোন করে খবর নেয়নি টিনাকে নিয়ে সুইজারল্যান্ড হানিমুনে গিয়েছিল। বাচ্চা হওয়ার কথা শুনে যাদের বসে ওদের কেড়ে নিতে চাইছিল, মেরে ফেলা হুমকি দিয়েছিল ওই মাসুম দুটো বাচ্চাকে। ওর জন্য শোভারা ঢাকা থেকে গোপনে এসে চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল। এত বছর কত কষ্ট করেই না চলেছে ওরা। আর ওর জন্য ওর বাবা মা বৌমা সুখ পায়নি। টিনার জন্য ওর বাবা মারা গিয়েছে, মা বিধবা হয়েছে। তারপর যখন সবকিছু ঠিক হওয়ার একটা আভাস দেখা দিল, তখনই রাফুকে নিয়ে পালিয়ে যাওয়ার জঘন্যতম ষড়যন্ত্র করে বসতো। শুরু থেকে শেষ পর্যন্ত কত কিছু না ঘটে গেল। এরপর কি করে ও ভেবেছিল শোভা ওর সাথে সংসার করবে, যেখানে 5 বছর আগে ওদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। আজ এতদিন পর চাঁদ নিজের অন্যায়গুলোর কথা মনে করে অনুতপ্ত হতে লাগলো। নিজেকে কেমন পাগল পাগল লাগছে। শোভা হেসে বলল, কিছু মনে পড়েছে কি? এই কোণের ঘরটাতে সবাই ওদেরকে একা কথা বলার জন্য ছেড়ে দিল। এমন সময় মিলে এলো, বলল, এখন আপনিই বলুন, আপনার মতো দুমুখ সাপের কাছে ফিরে যাওয়া উচিত। সাদ বলল, আমাকে ক্ষমা করা যায় না? শোভা অট্টহাসিতে পুরো ঘর কেঁপে উঠল। বলল, শোভা এতটা দাহীন নয়, ও সবাইকে অনেক আগে ক্ষমা করে দিয়েছে। তাহলে কেন আমরা এক হতে পারবো না? কারণ আমার আত্মসম্মান বোধ আছে। আমি আপনার মতো দুর্বল মানুষ নই। তাহলে কি আমার বাচ্চাদেরও তুমি দিবে না? আমি দেওয়া না দেওয়ার কে? তাহলে আমি ওদের নিয়ে যাব? শোভা কেঁপে উঠলো, কিছু বলল না। চোখে মুখে সক্রিয়তা বজায় রেখে বলল, ওরা যদি আপনার সাথে যেতে চায় তাহলে নিয়ে যাবেন। সাদ মনে মনে স্বস্তি পেল। কিন্তু রাফু আর তুতুলকে যখন জিজ্ঞেস করা হলো যে ওরা ওর সাথে যেতে চায় কিনা, তখন ওরা চুপ করে রইল। কিছুক্ষণ গালে হাত দিয়ে ভাবলো। রাফু আড়ালে তুতুলকে জিজ্ঞেস করলো, বাবার সাথে যেতে চাস বোন? আম্মু যাবে না? তুমি যাবে? তুই আগে বল। আমরা গেলে তো আম্মু কষ্ট পাবে। তুমি শুনোনি কাল রাতে আম্মু আমাদের একটা গল্প বলেছে? আচ্ছা, গল্পের ঘটনাগুলো কি আম্মুর সাথে ঘটেছে? ছোট আম্মু বলেছিল আমাকে একবার, বাবাটা ভালো না, আমি যাব না। ঠিক বলেছিস, আম্মুর জীবনে অনেক কষ্ট পেয়েছে, আমিও যাব না। আমরা আম্মুকে ভালোবাসি। তারপর সাদের দিকে তাকে রাফু বলল, আমরা আপনার সাথে যাব না, মায়ের সাথে থাকবো। সাদ রেগে গেল, চিৎকার করে বলল, সব তোমাদের মা আর ওই মিলি শিখিয়ে দিয়েছে যাতে আমার সাথে না যাও? না, আমি আর বোনই তো ঠিক করেছি আঙ্কেল। রাফু যখন সাদকে আঙ্কেল ডাকলো, তখন ওর বুকে কাটা বিঁধল যেন। নিজের ছেলে বাবাকে আঙ্কেল ডাকছে, এটা কতটা কষ্টে শুধু সেই জানে। আঙ্কেল, আপনি আমাদের আম্মুকে অনেক কষ্ট দিয়েছেন। ভালো হলে কখনোই দিতেন না। আপনি ভালো লোক হলে আমরা আপনার সাথে যেতাম, কিন্তু আপনি খারাপ। সাদ খুব কষ্ট পেল, কোনো মতো বলল, আমাকে ক্ষমা করে দিতে পারবে না? বাবা বলে ডাকবে না তোমরা? রাফুর মনটা সবার মতোই নরম। বোনকে জিজ্ঞেস করলো, তুই ডাকবি? তুমি বললে। রাফু সাদকে বলল, আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি বাবা। তুতুলো স্বগতোক্তি করলো, বলল, কিন্তু আপনার সাথে যাবো না আমরা। সবার ছেলে মেয়েদের মুখে এরকম একটা কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। ভেবেছিল ওরা বুঝে ওকে সত্যি ছেড়ে চলে যাবে, কিন্তু ওরা ছেড়ে যায়নি। শোভা আর কিছু না বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ওর খুব কান্না পাচ্ছে, নিজেকে সামলাতে না পারে কেঁদেই দিল। সাদের চোখ বেয়ে এবার পানি পড়তে লাগলো। বাবা হলে নাকি ছেলেদের জীবন পাল্টে যায়, কিন্তু সাদ পাল্টালো অনেক পরে, যখন সময় হারিয়ে গিয়েছে, যখন ওর নিজের সন্তানটা আর ওকে চায় না। কতটা পাপ করলে কারা এমন শাস্তি হতে পারে? খুব সহজেই যে জীবনটা কাটাতে পারতো সুখে শান্তিতে, সেই জীবনটা নরকের মতো হয়ে গেল সাদের। সাদার কথা বাড়ালো না, মাকে সারে বেরিয়ে এলো শোভার বাসা থেকে। টলমল পায়ে হাইওয়ে ধরে হাঁটতে লাগলো। সন্ধ্যা নেমে এসেছে, পথঘাট চুপচাপ। ঝরঝর করে নামতে লাগলো বৃষ্টি ধারা। ভিজে চুপসে গেল ও। সাদ ভাবতে লাগলো, ওর আর কি আছে এই জগতে? ও কি করছে এখানে? বেঁচে থাকা অধিকারটা নেই ওর। জীবনে এতগুলো ভুল কিভাবে করে ফেললো ও? কোন মোহের টানে সুস্থল যে এত পাপ করে ফেলেছে? অথচ কলেজ জীবনে ও কত মানুষেরই না সাহায্য করত। ওই সময়টায় ওর জীবনে একটা বাদল ধারার মতো নেমেছিল, আবার হঠাৎই চলে গেল সাদের একটা ভুলের জন্য। এক পশলা বৃষ্টির মতন। প্রথম দেখা হয়েছিল এক পশলা বৃষ্টির মধ্যে। আচ্ছা, এখন যদি পথের ধুলোর সাথে মিশে যায়, তাহলে কি ওর পাপের পাহাড় গুজবে? জীবন এলোমেলো হয়ে গিয়েছে। ওর আর ভালো লাগছে না কিছু ভাবতে। জীবন থেকে পালিয়ে যেতে চায় ও, কিন্তু কিভাবে পালাবে? মৃত্যুর মধ্যে দিয়ে কি ওর শান্তি মিলবে? ভাবনার মাঝে একটা গাড়ি ওর উপর দিয়ে চলে গেল। সিটকেও একটা পাথরে বাড়ি খেলো সাদের মাথাটা। কিছু বলার চেষ্টা করে শুধু বলতে পারলো, ভালো থেকে আমার ছবি। নিঃশ্বাস ঘন হয়ে এলো। বুকটা কয়েকবার উঠানামা করে একসময় স্থির হয়ে গেল। বৃষ্টিতে ধুয়ে মুছে যেতে লাগলো কালচে লাল রক্ত। মিশে গেল নিথর দেহটা পথে ধুলোর সাথে। এক পশলা বৃষ্টিতে ও জীবনটা নিঃশেষ হয়ে গেল। সাথে অস্তিত্ব শেষ হয়ে গিয়েছে সেই এক পশলা বৃষ্টিতে, পথে ধুলোর সাথে মিশেই। শোভা যখন জানতে পারলো তখন অনেক দেরি হয়ে গিয়েছে। মানুষটা আর নেই পৃথিবীতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি তোমার চরিত্র হারিয়ে ফেলো, তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেললে। সাদও তার সাক্ষী। শোভা প্রথমে বুঝতে বা মানতে পারলো না সাদের মৃত্যুর ব্যাপারটা, কিন্তু মানতে হলো। চিৎকার করে কাঁদলো,
কেন কাঁদলো নিজে জানে না। তবে কি ওর মনের কোথাও ছাদের জন্য অনুভূতির কোনো টুকরো রয়ে গিয়েছিল? ভালোবাসা কখনো মরে যায় না, হয়তো চাপা পড়ে যায় কোনো কিছুতে। ছাদের লাশ নিয়ে আসা হলো শোভাদের বাড়িতে। শোভা দেখলো না সাদকে, ঘরে বসে রইলো। রাফু তুতুল মাকে জিজ্ঞেস করলো, আমাদের বাবা কি আর নেই আম্মু? কি বলবে শোভা? এটাই ওর কপালে লেখা ছিল। মানুষটার মৃত্যু তো সে কামনা করেনি, তবু কেন এমন হলো? না, নেই, মরে গেছে। শোভা কান্না চেপে বলল, মরে গেছে। আম্মু, তোমার কান্না পাচ্ছে? তাহলে কাঁদছো না কেন? কাঁদতে নেই বাবা। তাহলে দাদুমা কাঁদছে কেন? তুমি কষ্ট পেলে যেমন আমি কাঁদি, তেমনি তোমার বাবাও তো ওনার ছেলে, তাই কাঁদছে। আমাদের বাবা কি আর ফিরে আসবে না? জানি না বাবা, তুমি চুপ করো, নানা ভাইয়ের কাছে যাও। আম্মু, তুতুল কাঁদছে। কোথায় ও? বারান্দায় একা বসে আছে, এলো না আমার সাথে? আচ্ছা আম্মু, আমরা অনেক বড় হব, তোমার দুঃখ গুছিয়ে দিব। রাফুর এই কথাটা শান্তির বার্তার মতো ছড়ালো চারিদিকে। শোভার কিছু বলল না। সন্তানদের বাবা ছাড়া কি শোভা নিজেই করলো? ওই কি দায়ী ছেলে মেয়েদের কান্নার জন্য? এসব কেন ওর ভাগ্যে লেখা ছিল? কেন শোভাকে জীবনে কষ্ট পেতে আর কাঁদতে এসেছে? রাফুকে জিজ্ঞেস করলো, তোমরা কি মনে মনে আমাকে খারাপ ভাবছো? চাইলে যেতে পারতে বাবার সাথে। চাইছিলাম না, উনি যদি ভালো হতো তাহলে তোমাকে নিয়েই ফিরতাম আম্মু। রাফু, তুমি আমাকে একা থাকতে দাও। আমার ওসব রক্ত দেখতে ভালো লাগে না, কিন্তু ওনার জন্য মায়া হচ্ছে। আচ্ছা আম্মু, একটা কথা জিজ্ঞেস করবো? মরে যাওয়ার সময় কি ওনার খুব কষ্ট হয়েছে, তাই না? তখন কি আমাদের কথা ওনার মনে হয়নি? শোভার মনটা খসখস করতে লাগলো। সত্যি কি ওই কঠিন সময়টাতে শোভাদের কথা সাদের মানুষ ফাটে ভেসে উঠেছিল? ঠিক কি চাইছিল ওই খারাপ মানুষটা? ওদেরকে কি তার মৃত্যুর জন্য দায়ী ভাবছে, নাকি অনুতপ্ততার আগুনে জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল সাদ? এক পশলা বৃষ্টি কি ও জীবনটাতে শান্তি এনে দিয়েছে? আরো কিছুকাল বেঁচে থাকলে তো কোনো ক্ষতি হতো না। তবে কেন এই একটা জীবন অতি অল্প সময়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল, আর শোভার জন্য রেখে গেল কষ্টের পার? এতদিন তো শোভা নিজেকে মানিয়ে নিয়েছিল জীবনের সাথে, লোকটা আবার উলটপালট করে দিয়ে গেল। কি শান্তি পায় ওকে এমন কষ্ট দিয়ে, সেটা ওই সাদ নামক ব্যক্তিটি জানে। রিডিকুলাস। রাফু ঘর থেকে চলে গেলে কয়েকজন প্রতিবেশী আত্মীয় এসে শোভাকে নিয়ে বিলাপ শুরু করলো। কিভাবে থাকবে, বাচ্চা নিয়ে চলবে কিভাবে, আরেকটা বিয়ে করবে কিনা, এইসব। তারা জানতো না শোভার সাথে কাগজে কলমে ওই ব্যক্তিটি ছাড়াছাড়ি অনেক আগে হয়ে গিয়েছে। অথচ এই মানুষগুলো এতদিন শোভাকে বাঁকা নজরে দেখতো, রাস্তায় বেরোলে আর চোখে দেখতো, কানাঘষা করতো। বিকেলবেলা মহিলাদের আড্ডার প্রধান বিষয়বস্তু ছিল রমজান সাহেবের মেয়ে। শোভার বর কই? বাচ্চাগুলো কি অবৈধ নাকি? এগুলো শুনতে শুনতে এতকাল কেটেছে শোভার, আর আজ এসেছে সিম্পেথি দেখাতে। ওইসব মান মানসিকতা মানুষগুলোর জন্যই সমাজে আজও মেয়েরা নর্দমার কিটে মর্যাদা পায়। এর শেষ কোথায় জানে না শোভা, কিন্তু এই সমাজ ব্যবস্থা খুব দ্রুত পাল্টানো প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন। ডিভোর্সে নারী মানে খারাপ নয়, হতে পারে সে অমানসিক অত্যাচার, নির্যাতনের শিকার। তাই সবসময় নারীদেরকে পাকা চোখে না দেখে বিষয়টা তলিয়ে দেখুন। দেখবেন বিপরীত পক্ষ থেকে মেয়েটি কতটা কষ্ট, অপমান, নির্যাতন সহ্য করে এসেছে। পরকে শারীরিক চাহিদা, যৌতুক, এসবে আজকাল সমাজকে দূষিত করে ফেলছে। অথচ সবাই বাঁকা চোখে তাকিয়ে আঙুল তুলে দেখাবে মেয়েটা ডিভোর্সে, চরিত্রহীন, বেলাল্লাপনা করে বেড়ায়, তাই তো ওর সংসার ভাঙলো। মহিলাদের এসব বিলাপ শুনে সবার ভেতর খারাপ লাগা খাস খোলো, কেঁদে দিল। একসময় ভালোবাসতো সাদকে, কষ্ট যতই দিক, ভালোবাসার সবকিছুর ঊর্ধ্বে। ওদের কখনো মিল হওয়ার সম্ভাবনা ছিল না, ভাগ্যটা হয়তো এমন ছিল। ইচ্ছে করলে পাল্টানো যেত জীবন, মিলিয়ে এলো। ওরও ভীষণ খারাপ লাগছে, কিন্তু মহিলাদের এসব দেখে ও সবাইকে এক প্রকার রেগে মেগে কিছু করার কথা বলে ঘর থেকে বের করে দিল। বিরক্ত হয়ে ওরা চলে গেল। মিলি শোভাকে বলল, যাবি শুবি? কোথায়? সাদ ভাইকে দেখতে। তোর মুখে অনেক বছর পর শুনলাম সাদ ভাই। সবসময় ডাকতাম, কিন্তু মেজাজ খারাপ হলে ভুলে যেতাম। বুঝি আমি। যাবি? না, আর কখনো দেখতে পারবি না। শেষবেলা দেখে নে। আমি দেখতে চাই না, অন্তত ওনার মায়ের জন্য। কেন? উনি নইলে কষ্ট পাবে ছবি। মূলেটা বড্ড ভালো, কেউই নেই আর ওনার। স্বামী সন্তান সবাই তো ছেড়ে গেল, তোকে তো মেয়ে মেনেছে। যা না একটু। তুই বলছিস সময় কঠিন, সময় নরক। যখন যা হওয়া দরকার তখন তাই হতে হয়। চাঁদের মা রোমেলা খবরটা শুনে অনেক শকড হলো। ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়লো। সবাইকে এক নজর দেখানো হলো। মিলে নিয়ে এলো শোভাকে, দেখলো খারাপ মানুষটাকে একবার, তারপর চলে গেল। কাফন দাফন করানো হলো চট্টগ্রামে। রোমেলা এক পর্যায়ে স্ট্রোক করে ফেললো, ওনাকে হসপিটালাইজ করা হলো। অবস্থা শোচনীয়, কিন্তু সাইফের আন্তরিক প্রচেষ্টায় সেবা উনি বিপদমুক্ত হলেন। ছেলে কথা ভেবে উনি কান্না করলেন, কিন্তু তখন পৃথিবী নামক গ্রহটিতে উনি একটা বিন্দুর মতো একা, পাশে আর কেউই রইল না। সে সময় ওনার পাশে দাঁড়ালেন শোভা। শাশুড়িকে নিয়ে শুরু করলো নিজের পথ চলা। যে পথ চলাতে প্রতিটা ধাপে ধাপে অপমানিত হয়েছে শোভা, কারণ ওর স্বামী নেই, সংসার নেই, সমাজে এমন নারীর কোনো দামই নেই। সিঙ্গেল মাদার, বিধবা নারীরা যে কতটা অবহেলিত সেটা বলে বোঝানোর ক্ষমতা কারণ নেই। মিলির নিজের সংসার হলো, ও সব ভাবনা আজও শোভার জন্য বরাদ্দ। ছোট্ট একটা মেয়ে, ওর নাম মিশু।
রাফু তুতুলকে নিজের বোন ভাবে। মা বাবা, শাশুড়ি, নিজের সন্তানদের নিয়ে শোভা জীবনটা এগোতে লাগলো। খুবই কষ্টে সে যাত্রা ছিল, কিন্তু কষ্টের পরেই আসে সুখ। বছর কয়েকের মাঝে রোমেলা মারা গেল। শোভার মা বাবাও পরপর কয়েক বছরের ব্যবধানে দুনিয়ার মায়া ত্যাগ করলো। সবচেয়ে বড় আশ্রয় ছায়া হারালো শোভা। সাফিন দেশে এলো বউ নিয়ে। এখনো সে নিঃসন্তান। কয়েক মাস থেকে আবারও পাড়ি জমালো বিদেশে। এবার কানাডাতে সেটেল হলো ও। এর মধ্যে শোভার অতি পরিচিত সবচেয়ে বড় বন্ধু মিলি আশ্রয়টাই ছিল। শোভাদের পাশের ফ্ল্যাটটাতে উঠে এলো সাইফের ফ্যামিলি। মিলি নিজের স্কুলে চাকরি ছেড়ে দিল। যেহেতু শোভা চাকরি করে, তাই রাফু তুতুলকে পালন করার দায়িত্ব ও নিজের কাঁধে নিল অনেকাংশেই। মাঝে মাঝে শোভা ভেবে পায় না এমনও মানুষ হয়। এত ভালো বান্ধবী ও কিভাবে পেল। কখন এই ঋণ শোধ হবে না, কিন্তু এটা শোধ হওয়ার নয়, কারণ পুরোটাই ভালোবাসা। ভালোবাসার কোনো ঋণ হয় না, শোধও হয় না। শোভার মাথায় হাত রাখার মতো মিলিটা সবসময় শুভের মিলি রয়ে গেল। দিন মাস বছরগুলো এভাবে কাটতে লাগলো। নরম নমনীয় শোভাকে এই সমাজের জন্য হতে হলো কঠোর। মানুষের ব্যঙ্গাত্মক কথাবার্তাকে পাত্তা না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলতে লাগলো। স্কুলে চাকরি ছেড়ে দিল। একটা ব্যাংকে ম্যানেজারের পদে ওর চাকরি হলো। শোভা রূপগুণ দেখে ব্যাংকে উদ্যোগরত কর্মকর্তা, যিনি বিবাহিত এবং যার দুটো মেয়ের সন্তান আছে, সে মাহফুজুর রহমান শোভাকে বিয়ের প্রস্তাব দিল। এছাড়া কিছু চরিত্রহীন কলিগরা ওকে কুপ্রস্তাব দিল। শোভা লজ্জায় বা ভয়ে গুটিয়ে রইল না। আগের শোভা সে নেই। লিখিত অভিযোগ জমা দিল বড় বড় কর্মকর্তাদের কাছে। কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে তাদেরকে বরখাস্ত করা হলো। মাহফুজুর রহমানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হলো। শোভা ওদেরকে বুঝিয়ে দিল মেয়েরা দুর্বল নয়, কিন্তু এর ফল হলো ভয়ানক। একদিন অফিস শেষে ফিরতে গিয়ে রাত হয়ে গেল। একসময় চট্টগ্রামে এই এলাকাটাও খুব বেশি নীরব হয়ে পড়ে। সাহেব ফোন করে জিজ্ঞেস করেছিল সাহায্য লাগবে কিনা বা একা আসতে পারবে কিনা, কিন্তু শোভা সাহায্য নিল না। মাহফুজুর রহমান প্রতিশোধ নেওয়ার ইচ্ছে সেদিন শোভাকে ফলো করছিল, এবং সুযোগ বুঝে ওরা ভাড়া করা দুজন গুন্ডা ওর পিছনে ঢেলে দিয়েছিল। শোভার উপর যখন ওরা অ্যাটাক করলো, তখন ফাঁকা রাস্তায় একা সুবি প্রচন্ড ভয় পেয়ে গেল। মুহূর্তের জন্য হিতের জ্ঞান শূন্য হয়ে বুঝতে পারছিল না কি করবে। তারপর হঠাৎই ভাবলো মরবেই যখন, তখন লড়াই করে মরাই ভালো। অন্তত নিজের কাছে নিজে জিততে হবে। শোভা প্রাণপণে একটা লোকের পেটে লাথি মারলো। ব্যথায় কখিয়ে উঠে লোকটা মাটিতে বসে পড়লো। অপর লোকটা শোভার এই ব্যবহার অবাক হয়ে গেল। এই সুযোগে শোভা দৌড় শুরু করলো। দিক হারিয়ে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেল। ওদিকে যাবার উদ্দেশ্যে পা বাড়াতে কিছু একটা এসে পড়ল ওর গায়ে। হতভম্ব শোভা পেছন তাকে দেখলো। সে গুন্ডা লোক দুটোর হাতে একটা বোতল, ধোয়া বেরোচ্ছে। শোভার গলা, হাত, পায়ের কিছু অংশ জ্বলছে। বুঝতে পারলো ওকে এসিড মারা হয়েছে। চায়ের দোকানদারটা দৌড়ে এলো শোভার কাছে। দেখে দৌড়ে পালালো গুন্ডা দুজন। দোকানদার যখন বলল তোমার এসিড মারছে মা, তখন শোভার হুঁশ এলো। নিজের দিকে তাকিয়ে দেখলো সত্যিই তাই। বিশ্বাসই করতে পারছিল না শোভা। গলা, হাত, পা যখন জলে পুড়ে যেতে লাগলো, তখনই চিৎকার করে উঠলো। মাটিতে বসে পড়লো। পেটের কাছে মাংস উঠে গিয়েছে। প্রচন্ড ব্যথা আর জ্বলনিতে শোভার মনে হচ্ছে ওর জীবনের সমাপ্তি এখানে। চিৎকার করে কান্না করছে, কিন্তু কেউ নেই সাহায্য করে। জ্ঞান হারানোর আগে দোকানদারের উদ্দেশ্যে শোভা বলতে পারলো, আমি বোধহয় মরে যাচ্ছি চাচা। দোকানদার কাশেম মিয়া তার মেয়ের বয়সে একটা মেয়েকে এভাবে দেখে ভয় পেয়ে গেল। কোনো মতে দুজন লোক জোগাড় করে হাসপাতালে নিয়ে গেল। ব্যাগপত্র ঘেটে ফোন নম্বর জোগাড় করে কাশেম মিয়া সবকিছু জানালো মিলিকে। খবর শুনে একটা চিৎকার করে মিলি অজ্ঞান হয়ে গেল। তার সুবীর একই অবস্থা হলো। সাহেব মিলিকে বাবা মায়ের কাছে রেখে দ্রুত হসপিটালে চল এলো। সবার এমন অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলো না। বোনের মতো ভালোবাসে শোভাকে। ও সব কষ্ট অনুভব করতে পারে সাহেব, কিন্তু মেয়েটা আর কত সহ্য করবে। কে করলো এই কাজ? অত্যন্ত শোচনীয় অবস্থা হলো শোভার। কণ্ঠনালী, গন্ডদেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হলো। খাবার খেতে পারতো না। পুরা মাংসগুলোতে পছন্দ ধরায় সার্জারি করা হলো শোভার। পুরা মাংসগুলো তুলে সেখানে প্লাস্টিক সার্জারি করা হলো। মুখে এসিড পড়েনি সেটাই বাঁচোয়া। পুরোটা সময় সাহেব মিলে শোভার পাশেই ছিল। দীর্ঘ 2 মাস হসপিটালে এক প্রকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জয়ী হয় শোভা ফিরে এলো। সাফিনকে এই ঘটনার কিছু জানানো হলো না। শোভা বারণ করেছে, একবার যদি সাফিন শুনে শোভার এই অবস্থা, তাহলে দুনিয়া উলটপালট করে ফেলবে। এমনিতে চলে আসতে চায়, কিন্তু শোভা মানা করে দিয়েছে। এত সিকিউর একটা ভবিষ্যৎ ফেলে কেন শোভার জন্য চলে আসবে? কিন্তু মাসে মাসে মোটা অঙ্কের টাকা ঠিকই পাঠায়। শোভার মানা সত্ত্বেও বোন পাগল বাইজে। শোভা পুরোপুরি সুস্থ হওয়ার পরে সাফিনকে এই ঘটনা শোভা নিজে জানালো, এবং সাফিন ক্ষিপ্ত হয়ে গেল। তৎক্ষণাৎ দেশে ফিরতে চাইলো, কিন্তু শোভা আসতে দিল না। ব্ল্যাকমেল করলো এক প্রকার। ফলে সাফিন আর কিছুই করতে পারলো না। এই ঘটনা এখানে শেষ নয়। শোভা অভিযোগ দায়ের করলো থানায়। সন্দেহভাজন হিসেবে অফিসের কলিগদের দায়ী করলো। পুলিশটা তদন্ত করলো জোরালো ভাবে, কারণ সাফিন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে প্রতিবাদ করেছে। তার ফলাফল স্বরূপ পুলিশ ডিপার্টমেন্ট অত্যন্ত জোর দিয়ে এই কেসটা হ্যান্ডেল করছে। তদন্ত চালানো হলো, এবং ওই দুইজন গুন্ডা ধরা পড়ল। সাক্ষী ছিল চায়ের দোকানদার কাশেম আলী।
ফলে মূল আসামি মাহফুজুর রহমানকে ধরতে বেশি ব্যাগ পেতে হলো না। কেস কোর্টে উঠলো এবং মাহফুজুর রহমানের 10 বছরের জেল হলো। চারদিকে সবার মতো নারী জয়যোগ করে, কারণ এই লোকের বিরুদ্ধে এরকম অভিযোগ আরো ছিল। প্রমাণের অভাবে ক্ষমতাশালী এই লোকটার কিছুই করা যায়নি। সবার সাহসের জন্য খুব প্রশংসা করলো মানুষ ওর। পুরন্ত গলা, হাত পা সবার, তবু মায়ের মিষ্টি চেহারাটা রাফুর জীবন। ছোট থেকে মায়ের সাথে গোটা অন্যায় দেখে রাফুর এই সমাজের প্রতি খুবই ঘৃণা এসে পড়ে। মাকে কোনোদিন কষ্ট পেতে দেয়নি ওরা দুজন। বুঝতে শিখেছে আঘাত মানুষকে শক্ত হতে শেখায়। মায়ের মতো ভুল যাতে আর কেউ না করে সেজন্য রাফু নিজেও মেয়েদের থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলেছে। তবে বন্ধুত্ব ছিল ছেলে মেয়েদের সাথে। সে বন্ধুত্বটাকে সম্মান করেছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে মেয়েদের সাথে হওয়া অন্যায়গুলোর জন্য। জবা সবসময় সন্তানদের সাথে ছিল। 21টা বছর পার হয়ে গেল এভাবেই। তুতুল ডাক্তারি পাশ করলো, রাফু কানাডা চলে গেল পড়াশোনা করতে। কিন্তু তবু ওরা মায়ের শিক্ষা ভুলেনি। নারীদের কিভাবে সম্মান করতে হয় বা মানুষ হিসেবে কিভাবে বাঁচতে হয় সেটা ওরা খুব ভালো করেই জানে। কিন্তু দিন শেষে সবাই একা। মিলিয়াছে আছো, থাকবে সবসময়। প্রকৃতিতে বসন্ত, সাজবে সবুজ, বাসন্তী সাজে। তুতুল, মিলি আর মিশুকে নিয়ে শহর ঘুরতে বেরিয়েছে। শোভা ওদেরকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছে। শোভা ঘরে একা। বিগত 21 বসন্তের কথা ভাবছে ও। কোনোদিন পালন করা হয়নি জাঁকজমক ভাবে, কিন্তু আজ তার মেয়ে তুতুল সেটা করেছে। পুরাতন সব ভুলে নতুন বসন্তকে সাজিয়ে নিয়েছে নিজের মতো করে। কিন্তু চাইলে কি সব সাজিয়ে নেওয়া যায়? শোভা বারান্দার ধারে ধরে তাকিয়ে রইল। সমুদ্র দেখা যায় এখান থেকে। রাফুটা থাকলে হয়তো ভালো হতো, কিন্তু ছেলেটা আসতে পারছে না। বড্ড ভালোবাসতো সমুদ্র। সমুদ্রের বড় বড় ঢেউ হাতছানি দিয়ে ডাকছে শোভাকে। স্থির থাকতে পারলো না শোভা, বেরিয়ে এলো। একা একা যখন বালিয়াড়িতে হাঁটতে লাগলো তখন ঝুপ করে নেমে এলো বৃষ্টি ধারা। 21 বছর আগে সেই ছবিটাই আজও রয়ে গিয়েছে, পাল্টায়নি একটু। বৃষ্টিতে ভেজা সেই দুর্দান্ত মানবীটিকে দূর থেকে দেখে রাফু ওর মায়ের প্রতিচ্ছবি দেখতে পেল। এগিয়ে দিয়ে হাঁটতে লাগলো মহিলাটির সাথে। শোভা পাশে না তাকিয়ে বলল, বৃষ্টিতে ভেজার মতো বয়স হয়েছে তোমার রাফু। কেন হবে না আম্মু? বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর হবে। বৃষ্টিতে আল্লাহ তাআলা আমাদের উপভোগ করার জন্যই পাঠায়, তাই না? বৃষ্টিতে ভিজতে হয়। আমার বয়সও হয়েছে বৃষ্টিতে ভেজার। শোভা মুচকে আসলো। বাবার মতো কথা শিখেছে ছেলেটা। রাফু বলল, তোমার সাথে সমুদ্রের পাড়ে এভাবে বৃষ্টিতে ভেজার জন্যই আমি চাই। আরো 1000বার আমার জন্ম হোক। শোভা ছেলের দিকে তাকালো, চমকে লক্ষ্য করলো ছাদের অবয়ব সেই না, চোখ মুখ, কথা বলা, সুন্দর ভঙ্গি। এই কটা বছর এত পরিবর্তন। আর সাদের কথা মনে পড়ছে খুব। মানুষটা বেঁচে থাকলে এতদিন হয়তো আরো কষ্ট সহ্য করতে হতো। ভালো হয়েছে মরে গিয়ে। শোয়ার খুব ইচ্ছে ছিল সমুদ্রের পাড়ে সাদকে নিয়ে হাঁটতে, বৃষ্টিতে ভিজছে, তবে সাদের একটা অংশের সাথে, যেটা আজ তার পুত্র রাফু। মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাফু হেসে বলল, বাবার মতো হয়ে গেছি তাই না? আংশিক, কিন্তু ওনার মতো হলো চিন্তাধারা অমন নয়, তোমার মতোই স্বচ্ছ। সব হাসতো শুধু। আচ্ছা, তুমি বুঝলে কিভাবে আমি এসেছি? মায়েরা সব বুঝতে পারে। আমার মন বলছিল তুমি আসবে, তাই তো সুদূর কানাডা থেকে তোমাকে সারপ্রাইজ দিতে চলে এলাম। ভালো করেছো। আম্মু চলো সমুদ্রে নামি। না, কেন? এমনিতে বৃষ্টিতে ভিজছি, সমুদ্রে নামতে হবে না। তোমাকে কিন্তু 25 বছরের যুবতী লাগছে, মোটো 45 বছরের মহিলা লাগছে না। তোমাকে 5 বছরের সেই রাফুই দেখাচ্ছে। রাফু এসে গম্ভীর হয়ে বলল, আজ বৃষ্টিটা অন্যরকম। 1000 বছর পর পর মনে হয় এমন বৃষ্টি হয়, তাই না? হতে পারে। তারপর রাফু কিছুক্ষণ চিন্তা করা ভঙ্গি করে জিজ্ঞেস করলো, এই বৃষ্টিটার কি নাম দেওয়া যায় বলো তো? শোভা দূরে সমুদ্রের গভীরে দৃষ্টি রেখে টুপটাপ করে ঝরে পড়া বৃষ্টির হাতের দিকে তাকিয়ে বলল, এক পশলা বৃষ্টি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করো। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানার থাকলে কমেন্ট করতে পারে। এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।